ঢাকা উত্তর সিটি উপজেলা সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ডিএনসিসি উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণ হওয়ার তাগিদ। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং বেগম জিয়ার বসার জায়গা নিয়ে বিতর্কে পেছালো গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি। 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে বাধ্য বললেন বিচারক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ নির্বাচন সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বৃহস্পতিবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি অংশ না নিলেও সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেয়া ও চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অংশ নেন শীর্ষ নেতারা। 1.5 ঘন্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগ তুলে জানান আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। উত্তর সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন, এগুলোতে আমরা অংশ নিচ্ছি না, যেহেতু প্রমাণিত হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেই যে আপনার নির্বাচন কমিশন আপনার ব্যর্থ এবং নিরপেক্ষ সরকার ছাড়া আপনার কোনো নির্বাচন এখানে অবাধ সুষ্ঠু হবে না। সেই কারণে আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি না। এদিকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অংশ না নিলেও সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত রয়েছে। বিএনপির জন্য থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে, প্রতিদ্বন্দ্বী বিহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না, শুধু কি বিএনপি একমাত্র অপোজিশন, আরো দল আছে। সামনের সব নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও আশা করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। স্ট্রং অপোজিশনের ভূমিকায় তারা থাকবেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। আর তা সম্ভব না হলে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর পক্ষে মত তাদের। মাত্র 1 বছরের জন্য এই পদের নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ডামাডোল শেষ হতে না হতেই ঢাকা উত্তরের উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এর গ্রহণযোগ্যতা নিয়ে ঢালাও অভিযোগ বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের। বিজয়ী মহাজোট বলছে কোনো দেশেই শতভাগ সুষ্ঠু নির্বাচনের নজির নেই। এমন বাস্তবতায় নির্বাচনকে আরও ত্রুটিমুক্ত করতে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগের নির্বাচনের সূত্র ধরে ওই নির্বাচনের জোয়ারের মধ্যে এই নির্বাচনগুলো কিরকম হবে সেটা বলা খুব মুশকিল। আমরা আশা করি নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবেন সুষ্ঠুভাবে এই নির্বাচনটা সম্পন্ন হোক। যদি পেপার ইউজ হয়, ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হোক, প্রয়োজনে 9টা 5টা হতে পারে। আমি মনে করি 100% ইভিএম এখানে ব্যবহার করতে পারে যদি ইলেকশন কমিশন চায়। সেই ক্ষেত্রে নিজেদের অবজারভার দিতে হবে। প্রয়োজনে আরপিও মোতাবেক তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া যেতে পারে। আর ভোটারদের ভরসা আদায় করতে প্রতীকের এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের। এখানে প্রয়োজন হচ্ছে এনার্জেটিক, ইনোভেটিভ, সেই সাথে যে কাজ চলছিল সেগুলোর ধারাবাহিকতা। দক্ষ, নিবেদিত প্রাণ, সৎ মেয়র যদি নির্বাচিত হয়, নগরের
পরিবর্তনে অনেক কাজ করতে পারে। এদিকে দীর্ঘ বিরতির পর নগরপিতা নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝেও। তারা চায় সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। আমাদের তাদের কাছে কাম্য হচ্ছে যে পরিচ্ছন্ন নগরী, যানজট মুক্ত নগরী। ঢাকা শহর থেকে সন্ত্রাসী নির্মূল করতে হবে। আমরা যারা আছি, আমরা যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারি। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক সকল অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় এই সিটি কর্পোরেশনের মেয়র পদ। যদিও খুব বেশি সময় হাতে থাকবে না 28 ফেব্রুয়ারির এই উপনির্বাচনে নির্বাচিত মেয়রের হাতে, তারপরও সাধারণ মানুষের প্রত্যাশা স্বল্প সময়ে তাদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারবে এমন একজনকেই নগরপিতা হিসেবে বেছে নেবেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেশ কিছুদিন ধরে দফায় দফায় আলোচনার পর আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ নিরসনের মাধ্যমে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমার ঘোষণা দেওয়া হয়। 2-1 দিনের মধ্যে সার্বিক কর্মপন্থা নির্ধারিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বীরা। তাবলিগ জামাতকে ঘিরে বিভক্তি দীর্ঘদিনের হলেও এবারের ইজতেমাকে ঘিরে বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকের পর বুধবার দুপক্ষের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী জানান, তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষ মতৈক্যে পৌঁছেছে। আগামী মাসে টঙ্গী ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি একই পর্বে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা। ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখে টঙ্গীর ময়দানে, যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে। আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিচ্ছি। এদিকে দেশের স্বার্থে দুপক্ষ এক হয়েছে জানিয়ে মাওলানা সাদ কান্দলভির অনুসারী মাওলানা রেজা আরিফ বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এখন কর্মপন্থা নির্ধারণ করা হবে। এটা ফয়সালা হয়েছে যে কোনো রকম সমস্যা যদি উদ্ভব হয়, এই পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব এবং ওই পক্ষ থেকে মাওলানা জুবাইর সাহেব দুপক্ষ মিলে নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। যদি তাতেও না হয় সরকারের সাহায্য নেবেন। একসাথে ইজতেমা করতে গেলে যে প্রবলেমসগুলো আসবে সামনে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো কি করে বাস্তবায়ন করা হবে এই ব্যাপারে দুপক্ষ বসে কথা বলবেন, দুপক্ষ বসেই ফয়সালা করবেন। শুক্রবারেই তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। যা করতে হয় সব করার জন্য সবাই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক অসামরিক মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপের 4র্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের নেয়া বদ্বীপ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বড় ধরনের দুর্যোগ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী গেল 2 দশকে চরম আবহাওয়াজনিত দুর্যোগ ঘটেছে 11,500-এরও বেশি। এসব দুর্যোগে মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি মানুষের। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় 2014 সালে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আরসিজি সামরিক ও অসামরিক সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে 26 দেশ নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান চেয়ার বাংলাদেশ। এই গ্রুপের 4র্থ শীর্ষ সভার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের নানা পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বলেন পুরো এশিয়াতেই ক্রমেই বাড়ছে আবহাওয়াজনিত মানবিক সংকট। স্মরণকারী সবচেয়ে ভয়াবহ সাইক্লোন আঘাত হানে 1970 সালে, এতে প্রায় 10 লাখ মানুষের জীবনহানি ঘটেছিল। এত বড় মানবিক বিপর্যয়ের পর তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সামরিক ও বেসামরিক সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই সভা সদস্য দেশসমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। বিভিন্ন সেশনের মধ্য দিয়ে 26 জানুয়ারি শেষ হবে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের চতুর্থ সভা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সংকট হিসেবে উল্লেখ করলেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলকে দেয়া সাক্ষাৎকারে রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এই সংকট নিরসনে ভারত ও চীনের বিশেষ ভূমিকা রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। We are being affected today. Tomorrow, if this problem lingers for a longer period, my fear is that other countries will be affected. Particularly, it will hurt the interest of Myanmar. It will hurt other neighboring countries. If there is uncertainty, it will create, instability in the region, and instability never is good for any country or the world as such. There are many countries who does trade and investment in Myanmar. Let them get together and request Myanmar that, unless they resolve this issue, because Myanmar created the problem, it is their problem, they must resolve it. If they resolve it, it is good for them, good their future. Otherwise, I'm afraid we all would be blamed for creating uncertainty and instability across this region. শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় এই ভাষণ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে টানা তৃতীয়বার ও সব মিলে চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে গেল 7 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা, আর 3 জানুয়ারি শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। আগামী 30 জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের পরিবার ও লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া সহ 7 জনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুদানের চেক দেয়া হয়। এর মধ্যে জামায়াত শিবিরের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের পরিবারের ভরণ পোষণের জন্য তার স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে 10 লাখ, ক্যান্সারে আক্রান্ত সঙ্গীত শিল্পী গোলাম আম্বিয়াকে 25 লাখ টাকা, সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণ পালকে 30 লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া আরো 3 জনকে চিকিৎসার জন্য 61 লাখ টাকা আর্থিক সহযোগিতা দেন তিনি। প্রবাসের সময় আরো থাকছে, ডাকসু নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত ছাত্র শিক্ষকরা। ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি ছাত্র বান্ধব নেতা নির্বাচনের তাগিদ। ছাত্র শিবির যেন সুযোগ না পায়, দাবি সাবেক নেতাদের। খালেদা জিয়াকে আদালতে বসানো নিয়ে বিতর্কে পিছিয়ে গেছে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিএনপি নেত্রীর বসার ব্যবস্থা করায় এই জটিলতা তৈরি হয়। পরে আদালত 7 ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
এ সময় বিচারক বলেন 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে উচ্চ আদালতের আদেশ মানতে বাধ্য তিনি। দীর্ঘদিন পর 4 দেয়ালের বাইরে বেগম জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতে হাজির করা হলো বৃহস্পতিবার। সবশেষ 6 অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমইউতে নেওয়া হয়েছিল। আদালতে আনা হলেও বেগম জিয়াকে কোথায় বসানো হবে এ নিয়ে বিতর্কের কারণে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বাকবিতণ্ডাও হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। দুদকের আইনজীবী বলছেন, যথাযথ স্থানে বেগম জিয়ার বসার ব্যবস্থা করা হয়। বিচার কাজ বিলম্বিত করতে অহেতুক বিতর্ক তৈরি করেছে আসামিপক্ষের আইনজীবীরা। তিনি যে জায়গায় বসেন প্রতিনিয়ত আদালতে, তিনি আদালতেই বসছেন। এখন অন্যান্য আসামি যারা আছে, আজকে কয়েকজন আসামি একটু দূরে দূরে তারা বসেছে আর কি, এটাকেই তারা আইসোলেশন হিসাবে দেখছে। মাননীয় আদালত যখনই 6 মাসের মধ্যে তাদেরকে স্মরণ করিয়ে দেন যে দেখেন এই মামলা নিষ্পত্তির বয়স 6 মাস, আপনাদেরকে এই মধ্যে সময় নেন আপনারা, তখনই তারা বলেন এটা ম্যান্ডেটরি না, এটা আরবিট্রারি না, এটা মানতে বাধ্য না। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের দাবি, বসানোর জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল তা অপমানজনক। আদালতের যেই একদম কর্নার অন্ধকার জায়গায় যেখানে বেগম খালেদা জিয়াকে বসানো হয়েছে, সেখান থেকে তিনি যেমন বিজ্ঞ বিচারককে দেখতে পারেন না, বিজ্ঞ বিচারকও তাকে দেখতে পারেন না। 6 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারলে কি হবে সেই কথা ওই আদেশে বলা নাই। আর যদি এইরকম কিছু বলা না থাকে তখন এইটা আর ম্যান্ডেটরি প্রভিশন থাকে না। দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারাধীন। তবে বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে। নাইকো মামলাটিকেও শুরু থেকেই বকশীবাজারে স্থানান্তরের দাবি জানিয়ে আসছে বিএনপি নেত্রীর আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক পর হচ্ছে ডাকসু নির্বাচন, জানিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। খুবই ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরাও। তবে সবার ভোট নিশ্চিত করতে হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন কেউ কেউ। শিক্ষকরা বলছেন, ক্ষমতার কাছাকাছি যাওয়াই যেন নির্বাচনের উদ্দেশ্য না হয়, সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া, তাই ক্যাম্পাসে উঁকি দেয়া সূর্যের আলোটাও যেন বৃহস্পতিবার একটু বেশি উজ্জ্বল। যে আলোয় মুখর ক্যাম্পাসের প্রতিটি চত্বরের আড্ডার আলোচ্য বিষয় ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, গত 28 বছর ধরে আবাসন সংকট, মানহীন খাবার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকলেও তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরার কোনো প্রতিনিধিই ছিল না। ডাকসু নির্বাচনের মাধ্যমে তা কেটে যাবে বলে আনন্দিত তারা। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা বিভিন্নভাবে আমরা তাদের কাছে জিম্মি, তো আমরা এই জিম্মির হাত থেকে বাঁচতে চাই। আমরা চাই আমাদের ছাত্রদের কাছে নেতৃত্ব ফিরে আসুক। নেতা যারা আসবে তাদেরকে সবার আগে যে কাজটাতে হাত দেওয়া উচিত সেটা হচ্ছে আবাসন সংকট। আমরা যারা হলে থাকি, আমাদের যে মেইনলি প্রবলেম সেটা হচ্ছে খাদ্য নিয়ে। বিশ্বাস করি যে এই নির্বাচনের পর আমরা যে মানের খাবারটা খাচ্ছি এটা অনেক পরিবর্তন হবে। সুন্দর নেতৃত্ব সৃষ্টি হোক, যেটাতে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে। নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি প্রশাসনকে সব শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাচ্ছি যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী তার ভোটটা দেওয়ার অধিকার পাবে। যতগুলো ছাত্র সংগঠন আছে আশা করি সবাই এগিয়ে আসবে। শিক্ষার্থীরা ভাবতেছেন যে যদি হলগুলোতে ভোট হয় তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কিনা। ভোটটা যদি এমন একটা নির্দিষ্ট জায়গায় হতো, যেমন হতে পারে কলা ভবনে কিংবা বিজনেস ফ্যাকাল্টিতে, কোনো ভয়ভীতি ছাড়া সবাই এসে একত্রিত হয়ে ভোটগুলো দিতে পারতে। আমাদের কথা হচ্ছে একটাই, নির্বাচনের পর যে একটা অস্থিতিশীল পরিবেশ যাতে বিরাজ না করে। অংশগ্রহণ না থাকলেও নির্বাচন নিয়ে শিক্ষকরাও বেশ আগ্রহী। তারা বলছেন, নির্বাচনের মাধ্যমে ছাত্রবান্ধব নেতা নির্বাচিত করতে হবে। একটাই চাওয়া থাকবে, তারা ছাত্রদের কল্যাণে দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সঠিকভাবে সঠিক সময়ে তুলে ধরবে। কিভাবে আরো ক্ষমতার কাছাকাছি যাওয়া যায় কিংবা ক্ষমতায়িত হবার একটা প্রক্রিয়ার মধ্যে যেন তারা চলে না যায়। হলগুলোতে বেশ তৎপরতা শুরু হয়েছে, তো আমরা প্রত্যাশা করি যে সব দলের ছেলেরাই এখানে থাকবে, ছেলে মেয়েরা হলে থাকবে, হলে উঠবে। নির্বাচনের আগেই ছাত্র ছাড়া অন্যদের হল ত্যাগের আহ্বান জানান শিক্ষকরা। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন কিংবা স্বাধীনতার পর বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের আতুর ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে।
দীর্ঘদিন পর সেখানে আবারও নির্বাচনী হাওয়া লাগায় সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন আবারও স্বরূপে ফিরবে ডাকসু, নেতৃত্ব দিবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ বিরতির পর ডাকসু নির্বাচন হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতারা। তবে কোনোভাবেই যেন ছাত্র শিবির নির্বাচনের সুযোগ না পায় সেই দাবি সাবেক সহসভাপতি অধ্যাপক মাহফুজা খানমের। আরেক সহসভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াশীল সব ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত না করলে গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় থেকেই যাবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে বলা হতো বাংলাদেশের দ্বিতীয় সংসদ। গেল প্রায় 3 দশকে 5 বার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণেই হয়নি নির্বাচন। অবশেষে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্যের নির্বাচন অনুষ্ঠানের তাগিদ এবং সবশেষ আদালতের নির্দেশনা নানা বাঁক পেরিয়ে ঘোষিত হলো নির্বাচনের তারিখ। দেরিতে হলেও নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানালেন সাবেক ডাকসু নেতারা। নির্বাচন হওয়ার বিষয়টাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো। 60-এর দশকের উত্তাল সময়ে ডাকসুর সহসভাপতির দায়িত্বে থাকা অধ্যাপক মাহফুজা খানম বলছেন, নির্বাচনের আগে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। আর এই সুযোগে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যেন ক্যাম্পাসে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর রাখার তাগিদ তার। শুধু পজিটিভ হলেই হবে না, নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে। অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, সরকারের আজকে যারা তারা আছে, বিপক্ষে যারা আছে। এখানে একটি কথা আমি বলতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা যেন ছাত্র শিবির এখানে অংশগ্রহণ না করতে পারে। ডাকসুর আরেক সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, ছাত্রদের একটি অংশের দাবি ছিল আবাসিক হলের বাইরে ভোট কেন্দ্র করার। সেই দাবি না মিটিয়ে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় রয়েছে। ছাত্ররা যারা যারা নির্বাচনে অংশ নেবে, ছাত্র দলগুলো তারা যে কথা বলেছে, তারা দাবি করেছে যে হলের মধ্যেই যাতে ভোট কেন্দ্র করা না হয়। তার মানে কতখানি নিরাপত্তাহীনতা তাদের মধ্যে কাজ করছে। সেই পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে ডাকসু নির্বাচন ঘোষণা করার মতলব কি, এ সম্পর্কেও আমি মুক্ত নই। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে এই নির্বাচনগুলো হয়ে যাওয়া উচিত। শুধু ডাকসু নয়, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হলে দেশের জাতীয় রাজনীতির সংকট অনেকটাই কাটবে বলে মনে করেন সাবেক ছাত্র নেতারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে 42তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানবী নৌবাহিনীর এম ইসমাইল ও শিরিন আক্তার। রাজস্ব খাতে অনেক সংস্কার হলেও আরো সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবন পরিদর্শনে এসে তিনি একথা বলেন। বিদায়ী অর্থমন্ত্রীর কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে বলে জানান নতুন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা জানায় রাজস্ব বোর্ড। আগামী বাজেটের বেশ কিছু কাজ শেষ করে গেছেন বলে জানান সাবেক অর্থমন্ত্রী। সকলের প্রচেষ্টা থাকলে চলতি অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমরা মালয়েশিয়া সরকার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি কিছু জনবলের আমাদের যে রাজস্ব আহরণের লক্ষ্য, যদিও অনেকেই বলে যে 40-42 ভাগ বেশি, এটি আহরণ করা অসম্ভব হবে। আমার মনে হয় আমাদের সকলের প্রচেষ্টা থাকলে সেটি অসম্ভবের কোনো কিছুই না। সব জায়গাতে আমাদের স্বচ্ছতা থাকতে হবে, সততা থাকতে হবে। এখানে আমাদের মেসিভলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে। এখানে সংস্কার আমরা খুব যেভাবে হওয়া দরকার সংস্কার আমাদের হয়েছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখন চাহিদা যে অনেক বেশি, স্বপ্ন অনেক বড়। 30 সালে ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত করবো বাংলাদেশকে। আমরা 2041-এ G20 সামিটের মেইন ফ্রেম থেকে দাওয়াত পেতে চাই। বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রসঞ্জে তেরিঙ্ক। পোশাকের দাম পুনর্নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, শিগগিরই এর সুফল পাবে বাংলাদেশি উদ্যোক্তারা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, পোশাক কারখানা সংস্কার বা কর্মপরিবেশ তদারকিতে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে ক্রেতাদের চাহিদা পূরণে রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল RCC কে আন্তর্জাতিক শ্রম সংস্থা
ILO সব ধরনের সহযোগিতা করবে বলে বৈঠকে ইউকে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী। তৈরি পোশাক কারখানার সংস্কার আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী পোশাকের দাম বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে সম্প্রতি আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। মেয়াদ শেষ হলেই অ্যাকর্ড বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য। আমরা আরসিসিকে দক্ষ করে গড়ে তুলেছি। পোশাক কারখানার আধুনিকায়নের অগ্রগতি তদারকিতে তারাও এখন স্বয়ংসম্পূর্ণ। আশার কথা হলো ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। চা উৎপাদনে গত বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এই সফলতা। তবে সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ালে উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী। দেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে 40টি চা বাগান। চা পাতা তোলার মৌসুম শেষ হয়েছে অক্টোবরে। বাগান এখন রুক্ষ, খুব একটা সবুজের দেখা নেই। চা গাছের উপরের পাতাগুলো কেটে ফেলা হচ্ছে। সবুজ গাছগুলো ধূসর, বৃষ্টি হলেই কুড়ি গজাবে। তারপর আবারও শুরু হবে পাতা তোলার মৌসুম। 150 বছরের চায়ের ইতিহাসে 2016 সালে সর্বোচ্চ 8,50,00,000 কেজি চা উৎপাদন হয়, কিন্তু তার পরের বছরেই উৎপাদন 7,80,00,000 কেজিতে নেমে আসে। তবে এবার ইতোমধ্যে 8 কোটি কেজি চা উৎপাদন হয়েছে। যেসব জায়গায় আগে চা ভালো হতো না, এইসব জায়গায়ও চা লাগাচ্ছে মালিকরা ইরিগেশনের মাধ্যমে। এদিকে পুরনো চাও আমরা বদলাচ্ছি, এতে গিয়ে চা উৎপাদন বাড়তেছে। সংশ্লিষ্টরা বলছেন, সেচ যন্ত্র আমদানিতে সরকারি সহায়তার পাশাপাশি কম মূল্যে সার, কীটনাশক সরবরাহ ও ক্লোনিং চা গাছ রোপণ করলে দ্বিগুণ বেড়ে যাবে উৎপাদন। সারকে কম রেটে সাবসিডি দিতে হবে। রেশন আমরা কিনছি গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের রেটে, আর দিচ্ছি আমরা ফ্রি। বুঝুন কত কোটি কোটি টাকা আমাদেরকে দিতে হচ্ছে শ্রমিকদেরকে ফ্রি। এখানে গভর্নমেন্ট থেকে সাহায্য আমাদের প্রয়োজন। স্বাধীনতার সময় দেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। তখন 3 কোটি কেজির মতো চা উৎপাদন হতো। বর্তমানে চা বাগানের সংখ্যা দাঁড়িয়েছে 166টিতে। শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগানে চা গাছের বয়স 50 বছরের কাছাকাছি। এই গাছগুলো কেটে নতুন চারা রোপণ করলে বাড়বে চায়ের উৎপাদন, বলছে চা বোর্ড। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পণ্য আসে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, কিন্তু সম্প্রতি ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় ভারত সরকার এ পথে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে আমদানি রফতানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কমে গেছে বন্দরের রাজস্ব আদায়ও। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরের স্থলবন্দর হিলির সাথে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম গেল কয়েক বছর ধরেই বাড়ছে। কিন্তু হঠাৎ করে ভারতের অংশে ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হওয়ায় দেশটির সরকার ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কমে গেছে আমদানি। 1 মাস আগেও এ বন্দরে ভারত থেকে প্রতিদিন গড়ে 2 শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও তা বর্তমানে নেমে এসেছে 60 থেকে 65তে। আমাদের এই 10 চাকা 14 চাকা গাড়িগুলো আসতে পারতেছে না, এই জন্য 6 চাকা গাড়িতে আনতে হচ্ছে। এক গাড়ির মাল 3 গাড়িতে আনতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। আর এই খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পাথরের দাম 250 থেকে 300 টাকা পার টনে বেড়ে গেছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন স্থলবন্দরে কাজ করা শ্রমিক ও C&F কর্মীরা। হিলিপোর্টে আগে আমার ভালোই গাড়ি ঢুকতেছিল, এখন গাড়ি কম ঢোকে, এতে আমাদের কামাই কাজ খুব কম। হঠাৎ করে পাথর কমে যাওয়াতে বাংলা গাড়ি কমে গেছে, ইন্ডিয়ান গাড়ি কমে গেছে, যার কারণে ব্যবসা নাই। মালিক মহাজন ঠিক মতো পয়সা দেয় না। আমরা প্রতি গাড়িতে পার বিলিভেন্টি অনুযায়ী পয়সা রোজগার করতাম। আমদানি কমে যাওয়ায় কমেছে স্থলবন্দরের রাজস্ব আদায়ও। ভারতে ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে গাড়ি ঘোড়ার সংখ্যাটা কমে গিয়েছে। এই গাড়ি ঘোড়া কম প্রবেশ করার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা পোর্টও তাদের নিজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড এ বন্দরের জন্য 3 মাসে 92 কোটি 29 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে মাত্র 34 কোটি 30 লাখ টাকা।
সময় সংবাদ, হিলি। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ বা নির্মূল না করা পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এদিকে রাজধানীর কারখানা, রেস্তোরাঁ ও খাবারের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে বিভিন্ন সেবা সংস্থা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না খাদ্যে ভেজাল। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কদিন আগেই চালানো হয় সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী অভিযান, মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডে নতুনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। এ সময় খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ বা নির্মূল না করা পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। যতক্ষণ না পর্যন্ত এই খাদ্যে ভেজাল নির্মূল তথা নিয়ন্ত্রণ না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত সংস্থা অত্র অভিযান জোরদার করবার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। মেয়রের নির্দেশনার পরই বৃহস্পতিবার দুপুরে আজিমপুরে ভেজাল বিরোধী অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় নিম্নমানের উপাদান দিয়ে রুটি তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালেক বেকারিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, এছাড়া এখানে ফ্লেভার এবং জেল পাওয়া যায়। লেবেলিংয়ের কিছু শর্ত ভঙ্গ হয়েছে এবং আমরা চালান দেখতে চাইলাম উনি কোথা থেকে ক্রয় করেছেন সে বিষয়ে উনি সদুত্তর দিতে পারেননি এবং কোনো চালান প্রদর্শন করতে পারেননি। ভবিষ্যতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে গড়ে উঠেছে প্রায় 400 ইট ভাটা, যার মধ্যে 2 শতাধিক ভাটাই অবৈধ। ফসলি জমিতে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কে গড়ে ওঠা এসব ইট ভাটা নষ্ট করছে পরিবেশ। ভাটার কালো ধোঁয়ার প্রভাবে কমছে ফসলের উৎপাদন, হুমকির মুখে পড়ছে জনজীবন। এসব অবৈধ ইট ভাটার মালিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয়রা বলছেন দরকার কার্যকরী পদক্ষেপ। বছর কয়েক আগেই দিগন্ত জোড়া প্রসারিত এই মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। নানা জাতের ধান আর সবজির চাষ হতো এখানে। ক্ষেতের সবুজ পুড়িয়ে তা এখন বিবর্ণ করেছে ইটের ভাটা। পরিবেশ আইনে বাধা থাকলেও লোকালয়ের ভেতরেই জ্বলছে ভাটার চুল্লি, নেই আধুনিক প্রযুক্তি। ফলে ভাটার কালো ধোঁয়া প্রতিনিয়ত বিপর্যস্ত করছে এখানকার জনজীবন। পরিবেশের তো কোনো ফসল হয় না, এলাকায় কোনো ফসলই হয় না। 23-24টা খোলা, সব কৃষি জমির উপরে সমস্ত খোলাগুলো। এরই ক্ষেত ছিল, সব এরই ক্ষেত নষ্ট হয়ে গেছে। এটা খোলা দিছে, যে জমিন হারে খোলা দিছে। কৃষি জমি কমছে, ইটের বাটা বেশি হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তর বলছে বিশ্বের 3য় বায়ু দূষণের শহর নারায়ণগঞ্জ, যার জন্য 60 ভাগই দায়ী অবৈধ ইটের ভাটা। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নারায়ণগঞ্জ। বায়ু দূষণ অনেক বেড়ে গেছে, যার কারণে মানুষের লাং ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, রেসপিরেটরি সিস্টেম ডিসঅর্ডার দেখা দিচ্ছে। ফলে আমরা এই অভিযানটা করতে বাধ্য হচ্ছি। এমতাবস্থায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা তাদের। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুতে ভাটা নিয়ন্ত্রণ আইনের আওতায় আমরা মোট 5টি অভিযান পরিচালনা করি ইট ভাটাগুলোতে। এখানে এ পর্যন্ত মোট 16 লক্ষ টাকা আমরা জরিমানা করেছি। 3টি কারখানাকে আমরা ইতিমধ্যে আমরা টোটালি আমরা দেখেছি যে আমরা তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের যে এনফোর্সমেন্ট কার্যক্রম, ফায়ার সার্ভিসে তাদের চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ এসব ইটের ভাটা, আর এতে দূষিত হয়ে উঠছে পরিবেশ। ফসলের এমন প্রাণ ধ্বংস করে প্রতি বছর গড়ে উঠছে ইটের ভাটা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতেই রয়েছে 27টি ইট ভাটা, যার 25টি অবৈধ। ফলে কৃষি জমি যেমন কমে যাচ্ছে, তেমনিভাবে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। আর তাই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাজমুস সালিহি, সময় সংবাদ, বন্দর, নারায়ণগঞ্জ। চট্টগ্রামে অপহরণের 4 ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার ব্যবসায়ী শামসুল আলমের সন্তান সাইদুল ইসলাম শামীম দুপুরে ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে বেশ কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানোর পর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নগরীর আন্দরকিল্লা এলাকায় শিশুটিকে একটি রিকশায় তুলে দেয় অপহরণকারীরা।
এরপর পুলিশ তাকে খুঁজে পেয়ে স্বজনদের হাতে তুলে দেয়। প্রথমে আমাকে 40 লাখ টাকা বলছে, তো ভাই আমি তো হয়তো তাহলে তোমার ছেলেকে আমি মারি ফেলবো। প্রায় 3 ঘন্টা পরে তোমার ছেলে এখন আমি ছাড়ে দিচ্ছি, কিন্তু তোমার টাকা টিকিয়ে নিবে। আমি ছেড়ে দেওয়ার আগে তাদের নাম্বারে একটি ফোন এসেছিল এবং তারপরেই ঘটনাটা তারা বুঝতে পারে যে আসলে পুলিশ যেভাবে তৎপরতা শুরু করেছে তারা আসলে লুকিয়ে থাকতে পারবে না। বাচ্চাটিকে আমরা সুস্থ শরীরে ফেরত পেয়েছি। আশা করছি অচিরেই পুরো অপহরণকারী চক্রটিকে আমরা শনাক্ত সহ তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। নৌপথের যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকালে সদরঘাট নৌ বন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন সংশ্লিষ্ট সব মহলকে এই নির্দেশনা দেন তিনি। সচিব বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি বন্দরের পরিবেশ আরো আধুনিক করতে হবে। এছাড়া বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং নদী দূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। সদরঘাট নৌ বন্দরের আশেপাশের যানজট নিয়ন্ত্রণে ভবিষ্যতে সোয়ারি ঘাট ফলের আড়ত ও শ্মশান ঘাট সবজির আড়ত কেরানীগঞ্জে স্থানান্তর করার কথাও জানান সচিব। ঢাকা নদী বন্দর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, এটাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি অন্তত নিতে চাই। মানুষ দেখে যেন খুশি হয় যে হ্যাঁ সুন্দর ম্যানেজমেন্ট, কারণ 1 কোটি 2 কোটি মানুষ পরাপর হয়। ঈদের সময় 2 ঈদ, বিভিন্ন পার্বণ উরস, সারা বছর ধরে মানুষজন যায়, কাজে তারা অনেক কষ্ট করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি উপজেলা সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ডিএনসিসি উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের, যোগ্য প্রার্থী বাছাইয়ের রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণ হওয়ার তাগিদ। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং বেগম জিয়ার বসার জায়গা নিয়ে বিতর্কে পেছালো গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি, 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে বাধ্য বললেন বিচারক। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।